এই চামচের স্ট্রাকচারটা যদি আমি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করি তো আমরা দেখতে পাবো এই চামচের এই অংশটা ওপরের দিকে উঠে আছে এবং এই নিচের অংশটা কী আছে দেখো ভালো করে, না ভেতরের দিকে ঢুকে আছে। তো আমরা এখান থেকে বলতে পারি এই চামচের দুটো তল থাকে। যে অংশটা উপরের দিকে উঠে আসে সেটাকে আমরা বলি কি না উত্তল, এবং যে অংশটা ভেতরের দিকে ঢুকে থাকে সেটাকে আমরা বলি কি না অবতল, যেহেতু এটা ভেতরের দিকে ঢুকে আছে। ওকে, তো সেই জন্য আমরা গলীয় যে দর্পণ হয় সেই গলীয় দর্পণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি না একটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, এবং অপরটি হলো আমাদের অবতল দর্পণ। তাহলে আমরা গলীয় দর্পণকে দুভাগে ভাগ করলাম, একটা উত্তল এবং একটি অবতল। উত্তল দর্পণ দেখতে কীরকম হয় না এই তল যে আমরা দর্পণের ক্ষেত্রে যেখানে আলোকরশ্মি এসে বা যেখানে প্রতিবিম্ব গঠিত হয় সেই যে তলটাতে গঠিত হয় সেই তলটাকেই আমরা বলবো সেটা দর্পণের মেন তল। এবং এখানে কি হয়েছে না এই অংশে দর্পণের প্রতিবিম্ব গঠিত হয় এই পাশটা, এবং এই তলটি কী হচ্ছে ওপরের দিকে উঠে আসে, তাই জন্য এটাকে আমরা কি বলবো না উত্তল দর্পণ। এবং অবতল দর্পণ হচ্ছে এরকম দেখতে হয় এই তলটা, অর্থাৎ কি এই যে দর্পণে যে এই তলটি আছে এই পাশের তলটি, এই তলে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে এবং সেটাকে আমরা বলবো কি অবতল দর্পণ। তাহলে এটা হলো আমাদের উত্তল দর্পণ এবং ওটি হলো অবতল দর্পণ। ক্লিয়ার? এইবার যদি আমরা ভালো করে ছবিটা আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের কি না অবতল দর্পণ। এই অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ যতটা অংশ জুড়ে দর্পণের প্রতিবিম্ব গঠিত হয়, যদি আমরা তাকে বলি M1 M2, তাহলে এই M1 এবং M2কে আমরা বলি দর্পণের উন্মেষ। এর মানে কি না অবতল দর্পণের ক্ষেত্রে যে অংশ জুড়ে আমাদের প্রতিবিম্ব গঠিত হয় সেইটাকে আমরা কি বলবো দর্পণের উন্মেষ। মানে কি যদি আমরা এটা দেখি, এটা আমাদের একটা অবতল তল, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যতটা অংশ জুড়ে আমাদের প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো না দর্পণটির উন্মেষ। ঠিক আছে? এই দর্পণের যে মিডিল পয়েন্ট থাকে, এই মিডিল যে পয়েন্টটি থাকে সেটাকে আমরা কি বলবো দর্পণের মেরু। এটাকে যদি আমরা নাম দিই সাপোজ ও, ঠিক আছে, এই ওটাকে আমরা কি বলবো দর্পণের মেরু। এবার যদি এটা আছে একটা গলীয় তল, এটাকে যদি আমি পুরোটা একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করি তাহলে কি পাবো, এরকম একটা গোলক পাবো তো, এরকম একটা গোলক পাবো। এই গোলক যদি পাচ্ছি সেই গোলকটা কি থাকবে না গোলকের একটা কেন্দ্র থাকবে। এই যে কেন্দ্র, এই গোলকটার কেন্দ্র, এই গোলকের কেন্দ্রকে যদি আমরা সি নাম দিই তাহলে সেটাকে বলা হয়, সিটাকে আমরা বলি বক্রতা কেন্দ্র। আমরা বলি ওটাকে কি না বক্রতা কেন্দ্র। এইবার যদি আমরা এই বক্রতা কেন্দ্র থেকে দর্পণের মেরু পর্যন্ত একটি সরলরেখা কল্পনা করি, বা আরও সেটাকে আমরা ধরলাম একটা সরলরেখা, এই দর্পণটাকে দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে সরলরেখা যায়, সেই সরলরেখাকে যদি আমরা নাম দিই, এখানে ও দেওয়া আছে তাহলে পি, যদি পি এবং ও যেটা থাকে সেটাকে আমরা বলি প্রধান অক্ষ। কি বলি না পি এবং ও, পি ও যেটা আছে সেটাকে আমরা কি বলি প্রধান অক্ষ। এবং এই প্রধান এই যে আমাদের বক্রতা কেন্দ্র আছে, এই বক্রতা কেন্দ্র এবং মেরু পর্যন্ত যে সংযোগকারী সরলরেখা হয় সেটাকে আমরা কি বলি না সি ও যেটা থাকে সেটাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ।
তার মানে কি, মানে যদি আমরা একটা গোলক কল্পনা করি, সেই গোলকের ক্ষেত্রে কি হয়, তো এখান থেকে তার কেন্দ্র থেকে যে কোনো একটা পরিধি পর্যন্ত যে কোনো একটা যদি আমরা রেখা টানি, সেটাকে আমরা কি বলি, বক্রতা ব্যাসার্ধ বলি। সেক্ষেত্রে এখানে যেহেতু এটাকে বক্রতা কেন্দ্র বলা হয়, তাই জন্য এটাকে আমরা কি বলবো না, বক্রতা ব্যাসার্ধ। ঠিক একই রকমভাবে যদি আমরা আগের ছবিটা উত্তল দর্পণের ক্ষেত্রে আঁকার চেষ্টা করি, সেটা কীরকম হবে না, আমাদের উত্তল দর্পণ দেখতে কীরকম হয় না, এরকম। অর্থাৎ কি, আমাদের এই অংশে প্রতিবিম্ব গঠিত হয়। তো এটাকে যদি আমরা এরকমভাবে একটা গোলক কল্পনা করি, তাহলে এই দর্পণের একটা কেন্দ্র পাবো। এই কেন্দ্রকে যদি আমরা পুনরায় সি নাম দিই, তাহলে সি আমাদের ক্ষেত্রে কি হবে না, বক্রতা কেন্দ্র। একই রকমভাবে এখানে কি হবে, এটাকে যদি আমরা ও নাম দিই, তাহলে ও হচ্ছে আমাদের দর্পণের বা উত্তল দর্পণের মেরু। ঠিক আছে, এবং এই মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী সরল রেখা, যেটা আমরা যদি নাম দিই এ বি, তো মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী সরল রেখা যদি এ বি আমরা নাম দিই, এই এ বিকে আমরা বলি কি না, প্রধান অক্ষ। এবং মেরু থেকে বক্রতা কেন্দ্র অবধি যে সরলরৈখিক দূরত্ব, সেটা অর্থাৎ ও সি, সেটাকে আমরা কি বলবো না, বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? এবং আমরা বলতে পারি এটা M1 M2 হলে, তাহলে M1 ও M2 অর্থাৎ পুরোটা এটা হচ্ছে দর্পণের উন্মেষ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের দর্পণের উন্মেষ। অবতল দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির প্রতিফলন আমরা কিভাবে লক্ষ্য করতে পারি না, অবতল দর্পণের যদি আমরা এটা অবতল দর্পণে একটা কল্পনা করেছি, এই অবতল দর্পণের এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। আমরা ধরলাম এ বি প্রধান অক্ষ, ও হচ্ছে আমাদের দর্পণের মেরু। এইবার যদি কোনো আলোকরশ্মি এই দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয় দর্পণে, তাহলে কি হয়, আপতিত হওয়ার পরে এই আলোকরশ্মিটি দর্পণটিকে প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে, সেটাকে আমরা কি বলবো, দর্পণের ফোকাস। তাহলে এটা হলো আমাদের এফ। তাহলে ফোকাস কাকে বলে না, সমান্তরাল আলোকরশ্মি, সমান্তরাল বলতে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেটাকে আমরা বলবো কি, ফোকাস। এটা শুধু একটা সরলরেখা নয়, যদি আমরা আরও 2-3টে সরলরেখা আঁকি, প্রধান অক্ষের সমান্তরাল অনেকগুলো আলোকরশ্মিগুচ্ছ আসছে, এসে কি হয়েছে না, তারা এই দর্পণের প্রধান অক্ষের একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়েছে। এই নির্দিষ্ট পয়েন্টকেই আমরা, অর্থাৎ এফকে আমরা কি বলি না, দর্পণের ফোকাস। এটাকে বলা হয় দর্পণের ফোকাস। অর্থাৎ দর্পণের ফোকাস কাকে বলে না, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে অথবা যে বিন্দুতে গিয়ে মিলিত হয়, তাকে আমরা কি বলবো, দর্পণটির ফোকাস। এবার যদি আমরা তাহলে আলোকরশ্মির প্রতিফলন যদি আমরা লক্ষ্য করি, অবতল দর্পণ কর্তৃক আলোকরশ্মির প্রতিফলন যদি আমরা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি, এটা আমাদের অবতল দর্পণ, এইটা আমরা টানলাম প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। তো যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ বা সমান্তরাল রশ্মি এই দর্পণে এসে পড়ে, তাহলে সে দর্পণ ফোকাস দিয়ে চলে যাবে। ঠিক আছে,
যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে এসে আপতিত হয় তাহলে প্রতিফলিত হয়ে এসে কোথা দিয়ে যাবে না ফোকাস পয়েন্ট দিয়ে যাবে। এইবার যদি আমরা ধরি ফোকাস পয়েন্ট দিয়ে কোনো একটা আলোক রশ্মি গিয়ে দর্পণের এখানে আপতিত হয়েছে, তাহলে কি হবে না সেই আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। ছবিটা একটু ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে আপতিত হয় তাহলে সে ফোকাস পয়েন্ট দিয়ে বেরিয়ে যাবে, প্রতিফলিত হয়ে চলে যাবে। এবং যদি কোনো আলোক রশ্মি দর্পণের ফোকাস দিয়ে দর্পণের মধ্যে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি হিসাবে নির্গত হবে। আর কি আছে না, যদি কোনো আলোক রশ্মি, এটি প্রধান অক্ষ, এখানে আমরা ধরলাম সি অর্থাৎ বক্রতা কেন্দ্র আছে, যদি কোনো আলোক রশ্মি এই বক্রতা কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হয়, তাহলে সেই আলোক রশ্মি পুনরায় ওই বক্রতা কেন্দ্র দিয়েই প্রতিফলিত হওয়ার পরে ফিরে চলে আসবে। ঠিক আছে, এটি হলো আমাদের অবতল দর্পণ কর্তৃক আলোর প্রতিফলনের স্ট্রাকচার। প্রথমত আমরা জানলাম কি, যদি আমাদের প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি এসে দর্পণে আপতিত হয় তাহলে সেই বিন্দু প্রতিফলিত হওয়ার পরে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে দর্পণে গিয়ে আপতিত হয় তাহলে প্রতিফলিত হওয়ার পরে সেটি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এবং যদি কোনো আলোক রশ্মি দর্পণটির বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণে প্রতিফলিত হয় বা দর্পণ দ্বারা প্রতিফলিত হয় তাহলে সেটি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে পুনরায় ফিরে আসবে। তাহলে আমরা কি বুঝলাম, যদি কোনো আলোক রশ্মি আমাদের প্রধান অক্ষের সমান্তরালে এসে এখানে দর্পণে আপতিত হয় তাহলে সেই রশ্মিটি কি হয় না ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যায়। যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। এবং যদি কোনো আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে আপতিত হয় তাহলে প্রতিফলিত হওয়ার পর পুনরায় সেই বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসে। যদি আমরা প্রধান অক্ষের সমান্তরালে এখানে দুটি রশ্মি টানি, তাহলে তারা প্রতিফলিত হওয়ার পরেই কখনো মিলিত হয় না। কি হয় না, তারা এই রেখা বরাবর বেরিয়ে চলে যায় এবং কিন্তু আমাদের মনে হয় যদি আমরা এই রেখাটাকে পেছন দিকে বাড়াই তাহলে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে বলে আমাদের মনে হয়। অর্থাৎ আলোক রশ্মি আসছে এই পথে, বেরিয়ে যাচ্ছে এই পথে, কিন্তু যে এই পোর্শনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে দেখবে কি না আলোক রশ্মি দুটো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে। আমরা যখন অপসারী রশ্মিগুচ্ছ পড়েছিলাম কি মনে হয়েছিল যে একটা বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হয়। সেম কেস এখানেও আমাদের মনে হবে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে। এই যে পয়েন্টটি হয় এই পয়েন্টটিকে আমাদেরকে বলা হয় উত্তল দর্পণের ফোকাস। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়েছিল না, অবতল দর্পণের ক্ষেত্রে যখন আমরা ফোকাস বিন্দু নির্ণয় করেছিলাম, রশ্মি গিয়ে দর্পণকে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস পয়েন্টটা কী ছিল না, দর্পণের সামনের দিক, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস পয়েন্টটা কোথায় হচ্ছে না, দর্পণের পেছন দিকে। এখান থেকে আমরা বুঝতে পারছি কি না, উত্তল দর্পণে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয় সেটি দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পরে ফোকাস থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে সেটি ফোকাসে এসে মিলিত হয় না, কিন্তু আমাদের মনে হয় কি না এই ফোকাস থেকে এসে নির্গত হচ্ছে। সেম কেস অবতল দর্পণের ক্ষেত্রে কি হয় না, অবতল দর্পণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয় সেটি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে যায়। এই জন্যই যেহেতু এখানে কি হচ্ছে না, মিলিত হচ্ছে না, কিন্তু আমাদের মনে হচ্ছে কি না মিলিত হচ্ছে, তাই জন্য এখানে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা হয় অসৎ বিম্ব। এবং অবতল দর্পণে
যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হয় সদ্বিম্ব। ক্লিয়ার? নেক্সট ভিডিওতে আমরা উত্তল এবং অবতল দর্পণে কীরকমভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেই সম্পর্কে জানব।